brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। আসল মশলা সাকসাক MDH জি 24 ঘন্টায় দুরন্ত দুটোরই আমি সব্যসাচী আছে আপনাদের সঙ্গে। ডিজে ঢাকতে পাল্টা হুমকির অভিযোগ কিরকম? এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকি ভাষণের অভিযোগ নিয়েছেন তিনি। ডিজে হুমকি মামলা ছিল, সেটার সওয়াল করতে গিয়ে পাল্টা হুমকির ভাষণ তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় বিজেপি নেতাদের ভাষণে শত্রুতাপূর্ণ মনোভাব ছিল, ক্ষমতা এলে তাকে জেলে ভরা হবে এমন হুমকি দেওয়া হয়। পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের স্পষ্ট ইচ্ছে ছিল, এমনতর সব অভিযোগে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্ণবাংশু রয়েছেন, আরও জানি অর্ণবাংশু। দেখো, সেটা হচ্ছে ডিজে মামলা, তার যে মামলা, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা, লোয়ার কোর্টে মামলা, তিনি এই কিছুদিন আগে গিয়ে গলার স্বরে নমুনা দিয়ে এসছেন। এবং তিনি যখন এই মামলা থেকে রক্ষা কবচ চাইছেন আদালতে মামলা করে, সেই মামলায় এবার পাল্টা অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আমি ছিলাম আমার দলের স্টার ক্যাম্পেনার, আমি মন্তব্য করেছি, কথা ঠিক। তেমনি সেই সময় যারা বিরোধী ছিল অর্থাৎ বিজেপি, সেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, তারা বারংবার এমন মন্তব্য করেছিল আমার বিরুদ্ধে, যেটা ভয় দেখানো এবং হুমকিপূর্বক আমাকে জেলে ভরা হবে, এমনকি বলা হয়েছিল, এই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে প্রশাসনকে কাজে লাগানো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পালাবদল হলো, তারপর থেকে আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হওয়া শুরু হয়েছে। সুতরাং তার বক্তব্য এটাই, নিজের সপক্ষে দাঁড়িয়ে শুধুমাত্র আমার মন্তব্য দেখলে হবে না, বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু এটা হুমকিপূর্বক মন্তব্য করেছিলেন। তার 17টি নমুনা তিনি তুলে ধরেছেন, অর্থাৎ 17টি মন্তব্য তুলে ধরেছেন আদালতের কাছে, যার মধ্যে শুধুমাত্র রাজ্য নেতৃত্বের, যারা বিজেপি এখন শাসক দলে রয়েছেন, তাদের মন্তব্য তুলে ধরা হয়েছে। আগামী সপ্তাহে যখন শুনানি হবে, তার আইনজীবীরা সেটা তুলে ধরবেন যে ডিজে মামলায় যখন আমি অভিযুক্ত হয়েছি, তাহলে যারা বিজেপি নেতৃত্ব ছিলেন, প্রচারের সময় যারা এই হুমকিপূর্বক মন্তব্য করেছিলেন, যার জন্য আজকে আমাকে এত মামলা ভোগ করতে হচ্ছে, হেনস্থা শিকার হতে হচ্ছে, তাহলে এর কৈফিয়ত কে দেবে? এটা কেন অপরাধ নয়? এই সওয়াল তারা করতে চলেছেন আগামী সপ্তাহে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা যে যুক্তিটার সামনে তিনি রাখলেন, যে তিনি যদি এরকম মন্তব্য করে থাকেন, সেটা যদি উস্কানির অভিযোগ হয়, তাহলে বিজেপি নেতাদের ভাষণ কি হবে? সৌমেন চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেনবাবু, কি মনে করছেন? দেখুন, গণতন্ত্রের অধিকার, বিচার ব্যবস্থায় প্রত্যেকের যাওয়ার অধিকার আছে, সে বিষয়ে মন্তব্য করব না, তার অধিকার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা যেটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই মুহূর্তে বলার, তার যে নির্বাচনের আগে যে সমস্ত ক্লিপিংস আমরা পেয়েছি, অর্থাৎ নিজেই নিজেকে বলছে স্টার ক্যাম্পেনার, এখানে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে আমাদের যেমন থাকে না চুনোপুটি আর রাঘব বোয়াল, অর্থাৎ রাঘব বোয়ালের গুরুত্ব, ভার এবং ধার দুটোই বেশি থাকে। এবং আমরা বিশেষ ক্ষেত্রে দেখেছি তৃণমূলের তৎকালীন সময় যে ন্যাশনাল স্পোকস পারসন, তাদের মুখের কথাতেই উঠে এসেছে কি ধরনের হুমকির বক্তৃতা, বা তারা কিভাবে সেগুলোকে জোরালো করেছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে। এবং জনমানসে কার প্রভাব, রাঘব বোয়ালদের প্রভাব বেশি না চুনোপুটিদের প্রভাব বেশি, সেইটাও কিন্তু যুক্তির খাতিরে বিচার্য বিষয়। বারবার যেটা বিচারালয় বলে থাকেন যে প্রভাবশালী, এখানে প্রভাবটা কিসের জন্য হয়, অর্থাৎ সেই প্রভাবশালীর যুক্তিটাও কিন্তু বড় কথা। যার ক্ষেত্রে বলা হচ্ছে ছোট বড় মেজো মাঝারি নেতা, সেক্ষেত্রে তিনি নিজেই সওয়াল করছেন স্টার ক্যাম্পেনার। তাহলে তার মুখ থেকে যে সওয়াল, সেটা ধরতেই হয় তার ওয়েটেজ কত, আর তিনি যেগুলো উদাহরণ। আরেকটা বিষয় সামনে আছে, একাধিকবার এই অভিযোগ উঠেছে, তৃণমূল নেতারা উস্কানিপূর্ণ মন্তব্য করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, এবং তার রেজাল্টটা আমরা মাঠে ঘাটে পেয়েছি। বিজেপির তরফ থেকে একাধিক অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় উস্কানি। যদি বিজেপি নেতাদের তরফ থেকে এরকম উস্কানি এসে থাকে, এরকম অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, ভোটের পর ব্যাপক আকারে রাজনৈতিক হিংসার ঘটনা, তৃণমূল নেতাদের খুন, এই ধরনের বিষয়গুলো এই ভোটের পরে তো সেই অর্থে চোখে পড়েনি। কম্পারেটিভ স্টাডি তো এখন খুব বাস্তবিকভাবেই আমাদের সামনে উঠে আসবেই। অর্থাৎ 21-এর পরবর্তীকালে নির্বাচনে তাদের জয়ের যে উল্লাস, এক প্রকার বলা যায়, তারপরে দানবীয় প্রবৃত্তি, হাজার হাজার কোল শূন্য দেওয়ার যে কান্না, এবং আজ 26-এর পরে
সেই পরিস্থিতি এখন দাঁড়িয়ে বলাই যায় যে একটা আকাশ পাতাল ডিফারেন্স বাস্তবিক রাজনীতিতে মানুষ নিজের অভিজ্ঞতায় টের পেয়েছে। এবং সৌমেনবাবু, এটা কিন্তু আমি আমজনতার কাছ থেকেও, পথ চলতি মানুষের কাছ থেকেও এরকম বলতে শুনেছি, অনেকে এরকম দাবি করেছেন এই যদি তৃণমূল আসতো তাহলে অবস্থা খুব খারাপ হতো। শুধু তাই নয়, আপনি দেখুন যে পার্টি অফিসগুলো ছিল বিরোধীদের নেতাদের, এবং সিপিএম বলুন কংগ্রেস বলুন, এই পরিবর্তনে এই যেটা হয়েছে, বিজেপি সরকার গঠিত হয়েছে, কিন্তু বিজেপির অনেক নর্থ বেঙ্গল বলুন দক্ষিণবঙ্গে বলুন অনেক হয়েছে বিরোধীদের হাতে সেই পার্টির চাবি তুলে দেওয়া হয়েছে। আচ্ছা শুনুন, একটু সঙ্গে থাকুন, আমি বিজেপির প্রতিক্রিয়া নিই। দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ, আপনি জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের নেতাদের বক্তব্য পেশ করে পাল্টা বলেছেন ওরাও তো উস্কানি দিয়েছিল, কি বলবেন? কোর্ট বুঝবেন, আদালতের উপর আমাদের পূর্ণতম ভরসা আছে, কিন্তু একটা ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ দিয়ে কোনো কিছু কি জাস্টিফাই করা যায়? যদি ধরেও নি যে কেউ উস্কানি দিচ্ছে বা উস্কানি দিচ্ছে, তার জন্য কি অভিষেক বাবু ক্ষমতায় থাকাকালীন মন্ত্রিসভার কেউ না হয়েও পার্টির তার দলের 2 নম্বর এবং সব থেকে ক্ষমতাবান ব্যক্তি মমতার পরেই ছিলেন, তার বাড়ির সামনে অত একদম নিশ্চিত দুর্গ বানানো হয়েছিল, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে রইলেন 4 তারিখ বেলা 12টার পরে, এক্ষুনি ভিডিওটা দেখান না, এবং তারপরে শাহজাহানের ওখানে গিয়ে উনি বলে ফেললেন যে জাহাঙ্গীরের ওখানে গিয়ে যে বললেন যে হিন্দুদের জন্য নাকি উনি আরেকটা শ্মশান বানিয়ে দেবেন, ইলেকট্রিক চুল্লি। তো সেগুলো কি কেউ শোনেনি না কেউ দেখেনি? উস্কানি কাকে বলে? বাকি আদালত বুঝবেন, আর জনতা বুঝেছে বলেই ওনাকে সরিয়েছে, ওনাদের দলকে সরিয়েছে। অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। আমরা পরের ইস্যুতে চলে যাই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে যখন ফেসবুক লাইভ করলেন, যেদিনকে মদন মিত্র হাত ছাড়লেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘ বলেছিলেন। বাঘের মতন লড়াই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করছেন, আগামী 50 বছর রাজনীতি করবেন। এই নিয়ে এবারে বিজেপির পাল্টা কটাক্ষ আসছে। কি আসছে? আসলে জঙ্গলে পাঠাতে চাইছেন বাঘকে। গতকালই আবার অভিষেকের বিরুদ্ধে কিন্তু তোপ দেখেছিলেন মদন মিত্র, অনুব্রতরাও। শুনুন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। অর্থাৎ মুদ্রা কথা এই দাঁড়ালো যে বাঘ অভিষেককে আয়নায় দেখে বাকিরা বিড়াল হয়ে গিয়ে একেবারে তাদের ভোল বদলে ফেলছেন। কি বলছেন বিজেপি নেতারা জানবো। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা। দেখো, খুব স্বাভাবিকভাবেই আমল দিতেই চাইছেন না। আর যদি কেউ বাঘ হন, তবে বাঘের কাজ লোকালয়ে থাকা নয়, বাঘকে জঙ্গলে পাঠাতে হবে। কারণ যে ধরনের আচরণ, যে ধরনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার একটার পর একটা ঘটনা সামনে এসছে, তা নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব অন্তত ক্ষুব্ধ। এবং শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, বলছেন তিনি আমলই দিতে চাইছেন না। তিনি বলছেন অভিষেক যদি বাঘ হয়, বাঘ লোকালয়ে কি করছে? বাঘকে তাহলে জঙ্গলে পাঠাতে হবে। বাঘ ফাঘ এই সমস্ত ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি, এই সমস্তকে একেবারেই গুরুত্ব দিতে চাইছেন না। কারণ মানুষের ম্যান্ডেট যদি তাদের সঙ্গে থাকতো, তবে এই বাঘ তিনি রাজত্ব করতে পারতেন। কিন্তু মানুষের ম্যান্ডেট তাদের বিপক্ষে গেছে, এবং শুধু বিপক্ষেই যায়নি, শোচনীয়ভাবে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই দলের লোকজন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে বাঘ বলেন, তার পক্ষে সওয়াল করেন, ফেসবুকে লাইভ করেন, খুব স্বাভাবিকভাবেই বিজেপি তৃণমূলের এই আকচাকচির অন্তর্দ্বন্দ্বের মধ্যে ঢুকতেই চাইছে না এবং কটাক্ষ করছেন। এবং বারবার বিভিন্ন ক্ষেত্রে আমরা যখনই প্রশ্ন করছি, তারা বলছেন তারা এই গোটা এপিসোডটাকে গ্যালারিতে বসে ম্যাচ দেখার মতো করে এনজয় করছেন। এর থেকে বেশি কোনো মন্তব্য, কোনো গুরুত্ব, কোনো আমল তারা দিতে চান না। অনেক ধন্যবাদ মৌমিতা। শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্র পাল কি বলছেন শোনাই।
বাঘের সঙ্গে তুলনা বাঘের মতো লড়াই করছে। ওটা না বললে উনি বিপদে পড়বেন, কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন। বাঘ তো সমাজে ওইভাবে ঘুরে বেড়াতে পারে না। আর আমরা সত্যি অভিষেক ব্যানার্জি যুবরাজকে ভয় পাই। উনি যেভাবে আমাদের হুমকি দিয়ে এসছেন, বাপরে বাপ, আমি নিজেই প্রচন্ড ভয় পেয়ে গেছি। ভয় পাই ওই ভদ্রলোককে। গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে যেভাবে মানে বলা যে ডিজে বাজবে, কানে ডিজে বাজবে, মানে আমি শুনলেই শিউরে উঠি। এই সব বাঘদেরকে কিন্তু ভেতরেই রাখতে হবে। আর বাঘের জন্যই বোধহয় ওনাকে ডাকা হয়েছে না, গলার স্বর। উনি বাঘ না মানুষ সেটা মানে টেস্ট করার জন্যই গলার টেস্ট দিতে বলা হয়েছে। আচ্ছা সৌরভ, আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে। গতকাল মদন মিত্র বললেন যে ইডির থেকে এবির চাপ বেশি, এবির ভয় বেশি। আচ্ছা, কোনোভাবে কি এই বাঘকে বাঘ খেয়ে নেবে এই ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় পান? আসলে মনে রাখতে হবে যে কথার প্রত্যুত্তরের সঙ্গ ধরেই বলি যে বাঘ কিন্তু জঙ্গলের বাঘ জঙ্গলে তার নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত থাকে, মানে টেরিটরির মধ্যে। কিন্তু মানুষের মনের বাঘ, অর্থাৎ মনের মধ্যে যদি বাঘ লালিত পালিত বা পোষিত হয়ে সাবালকত্ব লাভ করে, সেটা কিন্তু জনপ্রতিনিধি হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিস্থিতি হয়। অর্থাৎ জনগণের ক্ষেত্রে, জনমানুষের ক্ষেত্রে তার চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না। অর্থাৎ বনের বাঘের থেকে সেই মনের বাঘকে যারা পোষণ করে আছেন তাদের থেকে ভয়ানক বোধহয় আর কিছু হতে পারে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো জিনিস কিন্তু পরিষ্কার বলে রাখা ভালো। অর্থাৎ বারবার যে মেসেজটা আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি সঙ্গে রেখে মমতা ব্যানার্জি যদি মনে করেন আগামী দিনে তার রাজনৈতিক ক্ষমতার অলিন্দে থেকে যাওয়ার রাজনীতিতে তিনি অবস্থান করবেন, তাহলে কিন্তু বলা যায় ভারতীয় রাজনৈতিক সংস্কৃতি যেটায় পৌঁছেছে, যেভাবে চলে, সেখানে কিন্তু বলা যায় তার বানপ্রস্থে যাওয়ার পথটা। না, কিন্তু সৌমেনবাবু, প্রশ্নটা এই জায়গাতেই উঠছে, কারণ আপনার মনে থাকবে যে ক্ষমতায় যখন তৃণমূল কংগ্রেস ছিল, একাধিকবার পিসি ভাইপোর দ্বন্দ্ব নিয়ে চর্চা হয়েছিল, দলের চর্চা হয়েছিল, দলের বাইরে চর্চা হয়েছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই চরম সময়, যেখানে সবাই প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ ডাকছেন, সেখানে একা অভিষেকের ওই ব্যাটিং করে যাচ্ছেন, অন্যরকম লাগছে না? শুধু ব্যাটিং, এখানে কিন্তু বলা যায় একটা বাইরের যেটা আওয়াজ, যেটা বলা হচ্ছে, ভেতরে আবার অন্য খেলারও জন্ম দিতে পারে। অর্থাৎ সে এই ধরনের মমতা ব্যানার্জি এই ধরনের বক্তব্য বা তাকে আগলে ধরে রাখা, তার পেছনে যে কারণগুলো ক্রমশ হয়তো প্রকাশ্যে আসবে কিংবা আসবে না, বা ভেতরে অনেক ধরনের খেলা লুকিয়ে থাকে। তারা বারবারই বলতো খেলা হবে, এখন তার বাইরে ভেতরে দু রকমের খেলার ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। যা তার বক্তব্যগুলো আদৌ বলা হচ্ছে, সেটা যেটা বলছেন তার পশ্চাতে কি অন্যরকম কোনো চাপ বা প্রতিক্রিয়াও কাজ করছে, সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়, বা রাজনীতিতে সবই সম্ভাবনার বিষয় থাকে। ঠিক। এবং এই জায়গা থেকে আমরা পরে ইস্যুতে যদি যাই, সার্বিকভাবে সেখান থেকে দুর্নীতির খোঁজ পাওয়া যাচ্ছে, সব গিয়ে একটা দিকে জড়ো হচ্ছে, যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মস্ত বড় ব্ল্যাক হোল, দুর্নীতির সমস্ত টাকা সেখানে, সেই ব্ল্যাক হোল যেমন সমস্ত কিছুকে আকৃষ্ট করে টেনে নেয়, ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনটাই যেন। মানে আমি বলছি না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরাই বারবার বলছেন। সমস্ত কিছু, সেবাশ্রয় থেকে শুরু করে যাবতীয় যা কিছু, নিয়োগ দুর্নীতি হোক, সমস্ত কিছু টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত কিনা তা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। আর দেখুন না, পাথরের টাকা, এই পাথরের টাকা সমস্ত কিছু নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল দুর্নীতি নিয়ে। অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলন ছাড়া টু শব্দটা বীরভূমে কেউ করতে পারত না। আর সেই অনুব্রতরই বিস্ফোরক মন্তব্য বীরভূমে পাথরের টাকা নিয়ে। সেই টাকা ক্যামাক স্ট্রিটে যেত কিনা এ নিয়ে মনে আছে সিবিআই আগে তদন্ত করেছিল, যা নিয়ে নানান রকম হইচই হয়েছিল। এবং বকটুই কাণ্ডের যে ঘটনা, সেটা পাথরের বখরা কিনা, সেখান থেকে গণ্ডগোল কিনা, এই ভাদু শেখ এবং তার এবং এই বিষয়টা কি সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত, এটা কিন্তু অনুব্রত মণ্ডলের নানান রকম জল্পনা সামনে আসছে। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, কি জল্পনা উঠে আসছে একটু জানি।
দেখো একদমই তোমাকে বলবো, যেটা বললে যে বকতুই ঘটনা এবং তার পেছনে পাথরের বখরা, সেটাও একটা কারণ থাকতে পারে। সিবিআই এটা প্রাথমিক ইঙ্গিত পেয়েছিল, কারণ সিবিআই তাদের তদন্তে মনে করেছিল, এটাই তার তথ্য পেয়েছিল যে ভাদু শেখ সহ বাকি তার সাকরেতরা প্রত্যেকে টাকা তুলতো পাথরের গাড়ি থেকে, এবং সেখানে ডুপ্লিকেট কার্বন স্লিপ দিয়ে রাজস্বের নামে টাকা তোলা হতো। সেই টাকার অঙ্কটা বহু অঙ্কে বড়, কিন্তু এই টাকাটা ডেস্টিনেশনটা কোথায় ছিল সেটা তদন্ত এখনো জারি রয়েছে। এমতো অবস্থায় অনুব্রত মণ্ডলের এই যে পাথরের টাকা ক্যামাক্সিট যাওয়া বা ভাইপোর কাছে যাওয়া, এই যে কমেন্টটা, সেটা আরও এই জল্পনাকে বাড়িয়ে দিয়েছে। তদন্ত একটা জায়গায় গিয়ে থমকে ছিল, কিন্তু অনুব্রত মণ্ডলের এই কমেন্ট বা এই মন্তব্য আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে। কারণ একটা টাকা তোলা হতো, সেখান থেকে পাথর থেকে ডুপ্লিকেট কার্বন স্লিপ দেওয়া হতো, রাজস্বের নামে টাকা তোলা হতো, সেই টাকার অঙ্কটা ছোটো নয়, কোটি কোটি টাকা। সেই টাকাটার ডেস্টিনেশন ইডি খুঁজছিল, সিবিআই তারা খুঁজছিল, অর্থাৎ মানি লন্ডারিং দিকটা তারা খুঁজছিল। এমতো অবস্থায় এই যে মন্তব্য, সেটা কিন্তু তদন্তের অভিমুখ পরিবর্তন করতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। তদন্তকারীরা সেই সূত্রটাও তারা দেখবে যে সেটা আলটিমেট ডেস্টিনেশন ক্যামাক্সিট কিনা। সিবিআই সূত্রে খবর, তারা কিন্তু এই ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সেই দিকেও তারা খতিয়ে দেখবে যে ডেস্টিনেশনটা ক্যামাক্সিট কিনা। একদমই, অনেক ধন্যবাদ অর্ণবাংশু। এবং সৌমেনবাবু, আপনি দেখুন, অনুব্রত মণ্ডল কিন্তু গতকালই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এখন সবাই একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাহানা করবেন, এটা হয় নাকি? না, দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার, আমরা যেটা দেখেছি 15 বছরের মধ্যে বলা যায় বিগত 16 সাল থেকে ধরে নেওয়া যায়, সবার বক্তব্যকে বিশ্লেষণ করলে একটা টাইম স্প্যান দেখা যায়। সেখান থেকে দেখা যায় যে ওই আইপ্যাকের উত্থান এবং তার সঙ্গে জুড়ে আছে বিভিন্ন যে সবার বক্তব্য থেকে যে ইজারাদারির পলিটিক্স, অর্থাৎ ইজারাদারে যেন পশ্চিমবঙ্গটা ভাগ বাটোয়ারা হয়ে গেছিল এবং সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে সেই ইজারাদারির দায়িত্বপ্রাপ্ত যে বাজার সরকার বাজার তুলে আনতো এবং তার যে যায় নির্দিষ্ট একটা পদ বেয়ে কিন্তু একটা কেন্দ্রীয় স্থলে যেত। খুব সহজভাবে বলা যায়, যেমন মাকড়সা তার জাল বিস্তার করে, কিন্তু মাকড়সা জানে তার জালের একটা পিন পয়েন্টে কেন্দ্রীয় স্থলে সব পোকাকে এক জায়গায় এসে বিস্তার। আমি এই জায়গা থেকে শুনবো ওই অনুব্রত মণ্ডলের বক্তব্যটা আগে শোনাই। মদন মিত্র বারে বারে একটা কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলটা এই জায়গায়। সবাই বলছে তাই, মদন মিত্র কেন? সবাই বলছে কেন? মমতা ব্যানার্জিকে আমি বলেছিলাম দলটা হেরে যাওয়ার পর, বলে কি করা যায় না, কিচ্ছু করতে হবে না, দুজনে মিলে ক্রেডিট নিতে যেও না, বলবে ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্টের সবাই খেটেছেন, প্রচণ্ড খেটেছেন যারা এমএলএ, লাস্টে বলবে আমিও খেটেছি, যে থমকে যাবেন 10 মিনিট পর বলবে অভিষেকও খেটেছে, তো অভিষেক খুব ক্লান্ত, তো বাইরে কদিন রেস্ট নে, এটা বললে দলটা ভাঙতো না। শুনলেন সৌমেনবাবু কি বলেছিলেন অনুব্রত মণ্ডল গতকাল? দেখুন, অনুব্রত মণ্ডল সম্পর্কে বিভিন্ন দুর্নীতি বা ওগুলো সম্বন্ধে যে যাই থাকুক, অর্থাৎ ওর যদি রাজনৈতিক কর্মী হিসাবে উত্থান দেখেন, সেখানে বীরভূমের মাটি বলুন, সিঙ্গুরের গ্রাম লড়াই বলুন, সেখানে কিন্তু মনে রাখতে হবে এখনো কিন্তু ওই বলে না যে মাটির গন্ধ লেগে থাকা রাজনৈতিক নেতা, অর্থাৎ সেদিক থেকে বলা যায় যে সাংগঠনিক দিক থেকে সে প্যারাট্রুপার্স নেতা নয়। অর্থাৎ এই যে মাটির গন্ধ লেগে থাকা কর্মীদের অবজ্ঞা করা, উপেক্ষা করা, এটা কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসলো। এই দুটোর মধ্যে শার্প বিভাজন রেখাই কিন্তু দলকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে দাও। একদমই, অনেক ধন্যবাদ সৌমেনবাবু আপনাকে। অর্থাৎ কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল, মদন মিত্ররাও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলছেন, তখন কোথাও গিয়ে দল বা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে আত্মসমালোচনা না করে যখন অভিষেকের হয়েই ব্যাটিং করছেন, তখন কোথাও গিয়ে প্রশ্ন ওঠে, দলের অস্তিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যায়। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।